অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, প্রতিহিংসার শিকার পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, ইসি সহ 4টি সংস্কার কমিশন। বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে বিস্তারিত। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বাতিল করা হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টের রায়। মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। এতে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন অভিযোগ করেন, যে মামলায় কোনো তথ্য প্রমাণ ছিল না সেই মামলায় সাজা দিয়েছিল সরকার। তখন দেশে কোনো বিচারও ছিল না, শেখ হাসিনার আদেশে সাজা দেওয়া হতো। বলেন, এখন বিচার বিভাগ স্বাধীন হয়েছে, বিচারকরা সবকিছু বিশ্লেষণ করে নিম্ন আদালতের রায় বাতিল করে এই রায় দিয়েছে। যারা আপিল করতে পারেনি সবাইকে খালাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী। রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগ আনা হয়েছিল তার কোনো তথ্য প্রমাণ ছিল না। খালেদা জিয়াকে আগেই খালাস দেওয়া উচিত ছিল বলেও মত তার। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। বেগম খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসছে এমন কোনো প্রমাণও নাই। তবু আমরা ধরে নিছি যে উনি যেহেতু প্রাইম মিনিস্টার ফান্ডে ছিল, উনি প্রাইম মিনিস্টার ছিলেন, সেহেতু ওনার একটা দায়িত্ব ছিল এবং উনি দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার গঠিত কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেয়। এ সময় অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এরপর এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিকেল 3টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর কথাও রয়েছে। এর আগে 3 অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। দর্শক, 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার সংবাদ সংগ্রহ করছেন আমার সহকর্মীরা। শুরুতে যেতে চাই তেজগাঁওয়ে, আমার সহকর্মী রাসেল আহমেদ সেখানে রয়েছেন। রাসেল, এ পর্যন্ত কোন কোন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন? আপনি তো সেখানে রয়েছেন, আপনি দেখছেন, শুরুতে কারা প্রতিবেদন জমা দেবেন সে ব্যাপারে জানতে চাই। ইশরাত, এখন পর্যন্ত 4টি কমিশনই আসলে ভেতরে প্রবেশ করেছে এবং তারা জমাও দিয়েছে। সেটিও আমরা নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে প্রতিবেদন জমা দেওয়ার কথা, মোট প্রথম দফায় যে 6টি কমিশন গঠন হয়েছিল তার মধ্যে আজকে 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে বা সুপারিশ আসলে বা প্রস্তাবনা তারা জমা দিয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, দুর্নীতি দমন সংস্কার কমিশন রয়েছে, নির্বাচন কমিশন সংস্কার কমিশন রয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কারের যে কমিশন গঠিত হয়েছে। 4টি কমিশনই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে বেশ কিছু আমরা এর আগে যেমনটি বলছিলাম যে পুলিশের ক্ষেত্রে যেই
বিষয়গুলো, বিশেষ করে তারা যে অপরাধপ্রবণ হয়ে যাচ্ছিল পুলিশের বিরুদ্ধে, এখন যে অভিযোগটি রয়েছে তাদের যে মানুষের জন্য পুলিশ, সেটি তারা না থেকে সরকারের জন্য বা কোনো একটি দলের জন্য, ক্ষমতাসীন দলের জন্য পুলিশ হয়ে যাচ্ছিল, সেটি রুখে দেওয়ার জন্য চেষ্টা থাকবে সংস্কার কমিশনের এই প্রস্তাবনায়। এবং সেগুলো যদি বাস্তবায়ন হয়, কমিশন আশা করছে যে এক্ষেত্রে একটি গণমুখী পুলিশ তারা গঠন করা যাবে। অর্থাৎ পুলিশ সংস্কার কমিশন, একটি পুলিশের আলাদা একটি কমিশন গঠনের জন্য প্রস্তাব রাখা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। এবং দুর্নীতি দমন কমিশনের কথা এর আগে আমরা বলছিলাম। পাশাপাশি আরও যে দুটি সংস্কার কমিশন বেশ আলোচিত এবং যেই ধারাবাহিকতাগুলো রয়েছে আসলে মূলত নির্বাচন কেন্দ্রিক, এবং সরকারের যে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে পদ্ধতি, যেটি নিয়ে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল, যে এই সংবিধানই আসলে রাষ্ট্রকে কোনো একটি দলের হয়ে কাজ করার জন্য তৈরি করছিল, সেটি নিয়ে আমাদের সহকর্মী লাভলি বিথি তিনি সংবাদ সংগ্রহ করেছেন সংবিধান সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে। একটু তার কাছ থেকে জানতে চাই। বিথি, একটু বলবেন যে ওই দুটি কমিশনের প্রস্তাবে কী কী থাকছে? আসলে ধন্যবাদ আপনাকে। আমি যদি শুরুতেই সংবিধান সংস্কার নিয়ে বলি, এটা কিন্তু মূল লক্ষ্যই ছিল, সংবিধানে আমাদের কিন্তু এখন প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল। এবারের সংস্কারে যেই সুপারিশগুলো করা হয়েছে সেটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা আসলে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি, সেই কারণে আসলে বেশ কিছু প্রস্তাব ছিল। তার মধ্যে একটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটি আসলে নির্বাচন কমিশনও কিন্তু এই দুটি বিষয়ে কিন্তু একমত। সেটি হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে, এবং দ্বিকক্ষের যে বিষয়টি সেটি হচ্ছে 505টি আসন থাকবে। আগে যেমন আমাদের এক কক্ষের যে সংসদ ছিল 350টি নারী সংরক্ষিত আসন সহ, এবার সেটি নিম্নকক্ষ হবে 400টি এবং উচ্চকক্ষ হবে 105টি। এই 105টির মধ্যে 5টি হচ্ছে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবেন, বাকি 100টি হচ্ছে আনুপাতিক হারে, অর্থাৎ এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে আমাদের সংসদের নিম্নকক্ষ সে একই পদ্ধতিতে নির্বাচন হবে এবং সে আনুপাতিক হারে হচ্ছে উচ্চকক্ষের সদস্য করা হবে। এর মধ্যে একটি জিনিস শুধু ইনক্লুড করা হবে যে বিভিন্ন পেশার স্তর থেকে যেন যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন সদস্য মনোনয়ন দেওয়া হয়। এটি একটি। আরেকটা হচ্ছে নির্দলীয় রাষ্ট্রপতি। এখন যেমন দলীয় ভিত্তিতে হয়, এখন নির্দলীয় রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়া হবে কয়েকজনকে, যারা নির্দলীয় তাদের মধ্যে থেকে বাছাই করা হবে। আমি যেমনটি বললাম যে উচ্চকক্ষ ইলেকটোরাল কলেজ এবং স্থানীয় জনপ্রতিনিধি, অর্থাৎ প্রায় 65,000-এর ভোটে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আছে। তারপর আরেকটি যে প্রধানমন্ত্রীর ছিল, যে আমরা বিগত যেরকম দেখেছি সংসদ নেতা, দলীয় প্রধানমন্ত্রী, এই জায়গায় কিন্তু আসলে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং বাকি দুইটি পদ ধারণ করতে পারবেন না, এবং প্রধানমন্ত্রীর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এরপর আরেকটি বিষয় মূলনীতিতে যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি বিষয় ইনক্লুড করার জন্য সুপারিশ করা হয়েছে। সাথে আরও দুইটি হয়তো করার কথা, যে দুইটি আসলে এখনও তো আমরা জানি না। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের যে বিধান আছে সেটি আছে, এবং নির্বাচন যদি সংস্কারের কথা বলি 40% ভোটের নির্দিষ্ট হার করা হয়েছে, যে কোনো আসনে কম হলে নতুন করে আসলে নির্বাচন হবে। পাশাপাশি না ভোটের বিধান রাখা হয়েছে বলে আমরা জেনেছি এখন পর্যন্ত যে প্রস্তাবগুলো, এবং এটি আসলে পরের রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এইগুলো পাশ করার চেষ্টা করা হবে বলেই জানা গেছে এখন পর্যন্ত। রাসেল আহমেদ এবং লাভলি বিথি দুজনকে ধন্যবাদ আপনাকে, এবং আপনারা বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাদের। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও দেওয়া হয়নি, তবে এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক। জুলাই আগস্টের আন্দোলনে যেসব আইনশৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, নিয়মিত চলছে, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতেই আরও দক্ষ করে তোলা হচ্ছে। তিনি বলেন, বাহিনীটিতে তরুণদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরও বলেন, আনসারের দাবি ছিল বিরতি, সেটা আর থাকছে না। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অব অনার দেওয়া হয়। বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস এখনো কিন্তু আমরা ওটা মোটামুটি
যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল এই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। সিলেটে বিশ্বনাথ উপজেলায় গুয়াহরি বড়বিলে অনুষ্ঠিত পোলো বাওয়া উৎসব। 200 বছরের ঐতিহ্যবাহী এই মাছ ধরার আয়োজনে 3 শতাধিক গ্রামবাসী অংশ নিয়েছেন। সেখানে রয়েছেন আমার সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যেতে চাই তার কাছে। নাবিল, উৎসব কেমন দেখছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইসরাত, প্রায় 200 বছরের ধারাবাহিকতায় এবারও মাঘ মাসের প্রথম দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার গুয়াহরি যে বড়বিল রয়েছে, সেই বড়বিলে আমরা দেখছি যে পোলো বাওয়া উৎসব, অর্থাৎ স্থানীয় ভাষায় এখানে মাছ শিকারকে পোলো বাওয়া উৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে। পোলো দিয়ে মূলত এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তারাই মূলত এই বিলে মাছ শিকার করছেন এবং আমরা দেখছি যে সকাল থেকে আসলে তারা দলবদ্ধভাবে এই যে বিল, সেই বিলে তারা একত্রে আসলে নামেন এবং সেখান থেকে যে যার মতো করে আসলে মাছ শিকার করছেন। আমরা দেখছি যে এই বিল থেকে কেউ রুই, কেউ কাতলা, কেউ আসলে কার্পু, কেউ আসলে বোয়াল, এই ধরনের মাছগুলো এখান থেকে তারা শিকার করছেন এবং এই মাছগুলো প্রত্যেকেই নিজ নিজ বাসায় নিয়ে যাচ্ছেন এবং প্রায় 200 বছর ধরেই মূলত এই যে উৎসব, সেই উৎসবটি এই বিলকে কেন্দ্র করে হচ্ছে এবং এই উৎসবে অংশ নিতে শুধুমাত্র যে এই গ্রামের যারা এখানকার স্থানীয় তারাও না, প্রবাসী থেকেও অনেক প্রবাস থেকেও আসলে অনেকে এই যে উৎসব, সেই উৎসবে অংশ নিয়েছেন। ইসরাত, নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। দক্ষিণ আফ্রিকার একটি অবৈধ স্বর্ণখনি থেকে 36 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় 82 জনকে। আদালতের নির্দেশে গত সোমবার শুরু হয় উদ্ধার অভিযান। প্রথম দিন 9টি মরদেহ উদ্ধার করা হয়, পরে মঙ্গলবার খনির ভেতর থেকে মৃত অবস্থায় আরও 27 জনকে আটক আনা হয়। গত আগস্টে অবৈধ খনি বিরোধী অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকার পুলিশ। এরপরই স্টিল ফন্টেইন এলাকায় খনিটিতে অবস্থান নেয় বিপুল অবৈধ শ্রমিক। প্রথমে খাবার পানির সরবরাহ বন্ধ করে দিলেও ব্যাপক সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ। এরপর নানাভাবে চেষ্টা করেও বাইরে বের করা যায়নি ওই শ্রমিকদের। ধারণা এখনও অনেকেই রয়েছেন খনিটির ভেতর। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।